হ্যাঁ, আজকে আমরা পড়ব সালফার ডাইঅক্সাইডের ভৌত ধর্ম। আমি এখানে লিখলাম না, সালফার ডাইঅক্সাইডের ভৌত ধর্ম দেখে নেবে বইয়ে। আমরা জানি সালফার ডাইঅক্সাইড বর্ণহীন কিন্তু ঝাঁঝালো গন্ধযুক্ত গ্যাস, ঠিক আছে। তারপরে জলের সামান্য দ্রাব্য, জলের দ্রাব্য, এগুলো একটু দেখে নেবে, হ্যাঁ। যাই হোক, আমরা রাসায়নিক ধর্মে চলে যাচ্ছি। রাসায়নিক ধর্মের মধ্যে প্রথমেই বলি অ্যাসিড ধর্ম। সালফার ডাইঅক্সাইড জলে দিলে দেখো H2SO3 মানে সালফিউরাস অ্যাসিড উৎপন্ন হচ্ছে। সালফিউরাস অ্যাসিড উৎপন্ন হচ্ছে এবং এই জলীয় দ্রবণ নীল লিটমাসকে লাল করে, কাজে আম্লিক ধর্ম দেখাচ্ছে। তাছাড়া দুই ধরনের লবণ দিচ্ছে দেখো, কারণ এখানে দুটো হাইড্রোজেন আছে তো। একটা হাইড্রোজেন সরলে আমরা পাবো NHSO3, দুটো হাইড্রোজেন সরলে পাবো Na2SO3, কাজে দুই ধরনের লবণ দিচ্ছে। দ্বিক্ষারীয় অ্যাসিড বলতে পারি। আবার অ্যাসিডের ধর্ম কি, কার্বনেট লবণ থেকে কার্বন ডাইঅক্সাইড নির্গত করে, এটা কিন্তু SO2 দেখায়। কাজেই আম্লিক ধর্ম বোঝা যাচ্ছে। আবার চুন জলের মধ্যে কি থাকে, মানে কলিচুন থাকে, CaOH ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। চুন জলের মধ্যে যদি তুমি সালফার ডাইঅক্সাইড গ্যাস পাঠাও, প্রথমে কি হবে, যে ক্যালসিয়াম সালফাইট CaSO3 এর একটা অদ্রাব্য মানে অদক্ষেপ পড়বে, ক্যালসিয়াম সালফাইটের অদক্ষেপ পড়বে। কিন্তু তুমি যদি অতিরিক্ত SO2 পাঠাও, সেই অদ্রাব্য ক্যালসিয়াম সালফাইটই কিন্তু কী হয়ে যাবে, দ্রাব্য ক্যালসিয়াম বাইসালফাইটে পরিণত হবে। দ্রাব্য ক্যালসিয়াম বাইসালফাইটে পরিণত হবে। ফলে অদক্ষেপটা মানে যেটা ঘোলা হয়েছিল সেটা আবার স্বচ্ছ হয়ে যাবে, চুন জলটা আবার স্বচ্ছ হয়ে যাবে। এখন আমরা চলে যাচ্ছি দহন। সালফার ডাইঅক্সাইড এমনিতে কিন্তু দাহ্য নয়, দহনের সহায়কও নয়। কিন্তু তুমি যদি উত্তপ্ত করো, মানে উচ্চ তাপমাত্রায় সালফার ডাইঅক্সাইড ভেঙে দেখো S+O2 দিচ্ছে। এই যে অক্সিজেনটাই কিন্তু জারণ করতে বা দহন করতে সাহায্য করে। এই জন্য কার্বনকে কার্বন ডাইঅক্সাইড করতে পারে SO2 উচ্চ তাপমাত্রায়, ম্যাগনেসিয়াম থেকে ম্যাগনেসিয়াম অক্সাইড হয়। ঠিক আছে, এখন আমরা চলে যাচ্ছি জারণ ধর্ম। জারণ ধর্ম H2Sকে যেমন ওয়াটারে জারিত করে, ঠিক আছে, নিজে বিজারিত হয়, SO2 নিজে বিজারিত হয়ে সালফার হবে, তাহলে H2Sকে জারিত করে H2O করছে। ঠিক আছে, এখানে দেখো সালফার বেরিয়ে যাচ্ছে, অক্সিজেন ঢুকছে। তারপরে যেগুলো কিছু সক্রিয় ধাতু, এফিকে এফিও করতে পারে। তারপরে ম্যাগনেসিয়াম অক্সাইড করে, এটা আমরা দেখেছি এখানে। এফিকে এফিও করছে, কার্বন মনোক্সাইডকে কার্বন ডাইঅক্সাইড করছে। ঠিক আছে, তারপরে স্টেনাস ক্লোরাইডকে স্টেনিক ক্লোরাইড করে, হ্যাঁ, স্টেনাস ক্লোরাইডকে স্টেনিক ক্লোরাইড করে। মার্কিউরাস ক্লোরাইডকে মার্কিউরি ক্লোরাইডে জারিত করে। বোঝা গেল, HCl এর প্রেজেন্সে অবশ্যই। কাজে এখানে দেখো এখানে কিন্তু জারণ ধর্ম দেখা যাচ্ছে, SO2 জারণ ধর্ম আছে, তবে খুব দুর্বল জারক, এটা বলে দিই। বিজারণ ধর্মটা বিশেষ ইম্পর্টেন্ট, সেটা হলো যে কেন বিজারণ ধর্ম দেখায়। SO2 এখানে সালফারের জারণ স্তর কত, +4। এটা জলীয় বাষ্পের সংস্পর্শে এলে দেখো কি হয়ে যাচ্ছে, H2SO4 হয়ে যাচ্ছে। এখানে H2SO4 এর উপরে শুধু প্লাস দিয়েছি, সরি, +6 হবে। H2SO4 এর উপরে +6 হবে, +6 জারণ স্তর মানে কি, নিজে +4 থেকে +6-এ গেল মানে জারিত হলো। আর এখানে দেখো জায়মান হাইড্রোজেন উৎপন্ন হচ্ছে, এই জায়মান হাইড্রোজেন কিন্তু কি করতে পারে, বিজারণ করতে পারে। এই জন্য SO2-র বিজারণ ধর্ম আছে। কীভাবে আমরা বুঝবো, এই যেমন হেলুজেনকে দেখো HX-এ মানে হেলুজেন অ্যাসিডে পরিণত করছে, বিজারিত করছে। ফেরিক ক্লোরাইডকে ফেরাস ক্লোরাইডে বিজারিত করছে, হ্যাঁ, বাদামি রঙের ফেরিক ক্লোরাইড, এটাকে ফেরাস ক্লোরাইডে বিজারিত করছে। KMNO4 বেগুনি বর্ণের, ঠিক আছে। তার সঙ্গে যদি সালফার ডাইঅক্সাইড জলের উপস্থিতিতে বিক্রিয়া করে, তাহলে দেখো KMNO4 ম্যাঙ্গানিজটা +7 জারণ স্তরে আছে, +7 থেকে +2-তে হচ্ছে, মানে বেগুনিটা তোমার বর্ণহীন হয়ে যাচ্ছে, ম্যাঙ্গানিজ +2, MnSO4 কিন্তু বর্ণহীন। আবার পটাশিয়াম ডাইক্রোমেট K2Cr2O7 কমলা রঙের, সেটাকে সবুজ বর্ণের ক্রোমিক সালফেটে পরিণত করছে, Cr2SO4(3), ঠিক আছে, ক্রোমিক সালফেটে পরিণত করছে। KiO3 পটাশিয়াম আয়োডেট, KiO3-কে I2-তে কী করছে, বিজারিত করছে, KiO3-কে I2-তে বিজারিত করছে। আবার আয়োডিনকে HI-এ বিজারিত করছে। এগুলো হলো সালফার ডাইঅক্সাইডের বিজারণ ধর্ম। তাহলে বোঝা গেল সালফার ডাইঅক্সাইড নিজে যেহেতু +4 থেকে +6-এ যেতে পারে, মানে নিজে জারিত হতে পারে, কাজেই অন্যকে বিজারিত করতে পারে। এখন আমরা চলে যাচ্ছি জুত বিক্রিয়া, মানে জুত বিক্রিয়া করে কিনা। দেখো সালফার ডাইঅক্সাইড অক্সিজেনের সঙ্গে বিক্রিয়ায় সালফার ট্রাই অক্সাইড উৎপন্ন করলো, এটা কিন্তু একটা জুত বিক্রিয়ার উদাহরণ। কেন, কারণ কোনো কিছু বেরোচ্ছে না, দুটোই যুক্ত হচ্ছে। এটা আমরা কোথায় পেয়েছি বলতো, ক্লাস 10-এ তুমি কন্ট্যাক্ট প্রসেস বা স্পর্শ পদ্ধতিতে সালফিউরিক অ্যাসিড প্রস্তুতিতে আমরা দেখেছিলাম। এখানে আমি অনুঘটক লিখিনি, ভ্যানাডিয়াম প্যান্টক্সাইড বা প্লাটিনাম অনুঘটক, আর তাপমাত্রা তো লাগবেই। হ্যাঁ, কী হবে, সালফার ডাইঅক্সাইডটা সালফার ট্রাই অক্সাইড হচ্ছে, যেটা জুত বিক্রিয়া, দেখো দুটো মিশে গেছে একদম।
আবার সালফার ডাইঅক্সাইড ক্লোরিনের সঙ্গে কি উৎপন্ন করে, সালফিউরিল ক্লোরাইড SO2Cl2, SO2Cl2 উৎপন্ন করে। এগুলো জুট বিক্রিয়ার উদাহরণ। তারপরে আমরা যদি বিরঞ্জন ধর্ম মানে কি, সালফার ডাইঅক্সাইড কি মানে কালারিং জিনিসকে কালারলেস বর্ণহীন করতে পারে, পারে। এই যে সালফার ডাইঅক্সাইডের দেখো জলীয় দ্রবণ মানে জলের সংস্পর্শে সালফার ডাইঅক্সাইড কী করছে, H2SO4 হচ্ছে, নিজে জারিত হচ্ছে, আর দেখো জায়মান হাইড্রোজেন উৎপন্ন হচ্ছে। এই জায়মান হাইড্রোজেন কি করছে, তোমার বিজারিতটা বিরঞ্জনটা করছে। তাহলে এখানে বিজারণের মাধ্যমে সালফার ডাইঅক্সাইড কী করে, বিরঞ্জন করে। তবে মনে রাখবে এই বিরঞ্জনটা কিন্তু অস্থায়ী। এই জন্য তুমি কালারিং জিনিসকে সালফার ডাইঅক্সাইডের সংস্পর্শে ধরো কালারলেস হলো, বর্ণহীন হলো, সেটাকে যদি আবার বাতাসে রেখে দাও, সেটা কিন্তু আবার আগের রং ফিরে পাবে, মানে কালারলেসটা আবার কালার্ড হয়ে যাবে। এই জন্য বলা হয় সালফার ডাইঅক্সাইড দ্বারা বিরঞ্জন কি, অস্থায়ী। সালফার ডাইঅক্সাইড দ্বারা বিরঞ্জন অস্থায়ী। এখন আমরা চলে যাচ্ছি ব্যবহার। ব্যবহার একটা তো আমরা বিরঞ্জক হিসেবে ব্যবহার করতে পারি, সালফার ডাইঅক্সাইড দিয়ে আমরা বর্ণহীন করতে পারি কালার জিনিসকে। তারপরে সালফিউরিক অ্যাসিডের শিল্প প্রস্তুতিতে আমরা করতে, যেমন এই যে একটু আগে বিক্রিয়াটা আমরা দেখেছিলাম সালফার ডাইঅক্সাইডকে সালফার ট্রাইঅক্সাইড। হ্যাঁ, তাহলে সালফিউরিক অ্যাসিডের শিল্প প্রস্তুতিতে আমরা কি করতে পারি, সালফার ডাইঅক্সাইড ব্যবহার করি। কারণ সালফার ডাইঅক্সাইডকে সালফার ট্রাইঅক্সাইড করবো, এই সালফার ট্রাইঅক্সাইড যদি আমরা H2SO4 গাঢ় H2SO4 এ শোষণ করাই, তাহলে কি হয়, ওলিয়াম হয়, H2S2O7। এই ওলিয়ামকে যদি আমরা জলে মেশাই তাহলে H2SO4 পাবো। জীবাণুনাশক হিসেবে ব্যবহৃত হয়, দ্রাবক হিসেবে ব্যবহৃত হয় ল্যাবরেটরিতে, হিমায়ক ঠান্ডা করার কাজে আমরা ব্যবহার করতে পারি। আচ্ছা, অ্যান্টিক্লোর, এখানে এই কথাটা বলি একটু, অ্যান্টিক্লোর। অ্যান্টিক্লোর মানে ধরো ক্লোরিন দ্বারা তো বিরঞ্জন হয়, আমরা অতিরিক্ত ক্লোরিনকে আমরা যদি সরাতে চাই তাহলে আমরা অ্যান্টিক্লোর হিসেবে ব্যবহার করতে পারি। কারণ এই যে অতিরিক্ত ক্লোরিনকে কিন্তু SO2 সালফিউরিল ক্লোরাইড তৈরি করে ক্লোরিনকে কি করতে পারে, অপসারিত করতে পারে। এইভাবে আমরা ক্লোরিনকে অপসারিত করতে, মানে অ্যান্টিক্লোর হিসাবে SO2কে ব্যবহার করতে পারি, অ্যান্টিক্লোর হিসাবে। আচ্ছা, এখন প্রশ্ন হলো আমরা কি শনাক্ত করতে পারি, মানে কি করে বুঝবো যে এই গ্যাসটা সালফার ডাইঅক্সাইড গ্যাস। একটা তো ঝাঁঝালো গন্ধ দিয়ে বুঝবোই আমরা। আচ্ছা, আরেকটা হলো অ্যাসিডযুক্ত KMNO4, অ্যাসিডযুক্ত KMNO4-এর সিক্ত কাগজ যদি তুমি SO2 গ্যাসের সংস্পর্শে আনো, সেটা কিন্তু কি হয়ে যাবে, কাগজটা বর্ণহীন হয়ে যাবে। কারণ আমরা দেখেছি একটু আগে অ্যাসিডযুক্ত KMNO4-কে কী করবে, তোমার SO2 কী করবে, Mn2+ করে দেবে, হ্যাঁ, বিজারিত করে দেবে, Mn2+ করে দেবে। আবার পটাশিয়াম ডাইক্রোমেট, হ্যাঁ, পটাশিয়াম ডাইক্রোমেট, অ্যাসিডযুক্ত পটাশিয়াম ডাইক্রোমেট কমলা রঙের, এটাকে সবুজ, মানে অ্যাসিডযুক্ত পটাশিয়াম ডাইক্রোমেটের সিক্ত কাগজ তুমি যদি SO2 সালফার ডাইঅক্সাইড গ্যাসের সংস্পর্শে আনো, তাহলে কি হবে, তোমার কমলা রঙের ইয়েটা সবুজ হয়ে যাবে, কাগজটা সবুজ হয়ে যাবে। এইভাবে আমরা শনাক্ত করতে পারি। আবার KiO3 আর স্টার্চ, প্রথমে কি করবে, SO2 কি করে, পটাশিয়াম আয়োডেট থেকে I2 মুক্ত করে, KiO3-কে I2 করে, আর I2 মনে রাখবে স্টার্চের সঙ্গে বিক্রিয়া যুক্ত হয়ে, হ্যাঁ, কি করে, নীল বর্ণ ধারণ করে। এইভাবে আমরা কি করতে পারি, SO2 গ্যাসকে বা সালফার ডাইঅক্সাইডকে শনাক্ত করতে পারি। এখন আমরা চলে যাচ্ছি সালফারের অক্সি অ্যাসিড। অনেকগুলো অক্সি অ্যাসিড আছে, আমি কয়েকটা লিখছি, বইয়ের মধ্যে অনেকগুলো তুমি পেয়ে যাবে। আমরা জানি সালফারের একটা অক্সি অ্যাসিড হলো, এগুলো প্রথম কথা হলো এগুলোকে অক্সি অ্যাসিড বলে কেন, কারণ এখানে কেন্দ্রীয় পরমাণু সালফার, সালফারের সঙ্গে কি আছে দেখো, অক্সিজেনের মাধ্যমে হাইড্রোজেনটা যুক্ত আছে, মানে OH আছে, সালফারের সঙ্গে OH যুক্ত আছে, এই জন্য এগুলোকে বলা হয় অক্সি অ্যাসিড। প্রথমে আমরা দেখছি H2SO3 মানে সালফিউরাস অ্যাসিড। তার স্ট্রাকচারগুলো একটু দেখে নেবে, এখানে কটা OH আছে, দুটো OH আছে, দুটো OH আছে, কাজে এটা দ্বিক্ষারীয় অ্যাসিড। আর এখানে সালফারের জারণ স্তর কত, +4। এ কী করে বের করবে তুমি জানো, তিনটে অক্সিজেন -2 মানে তিনটে অক্সিজেন মানে -6, কাজে হাইড্রোজেন আর সালফার মিলে +6 হবে, দুটো হাইড্রোজেন আছে মানে +2, কাজে সালফার হবে +4। একইভাবে H2SO4 এর সালফার কিন্তু +6 জারণ স্তরে আছে। H2SO4 এর স্ট্রাকচার এখানেও দেখো দুটো OH আছে, কাজেই H2SO4ও একটা দ্বিক্ষারীয় অ্যাসিড। এটাকে H2SO5, এটাকে কারোস অ্যাসিড বলে, কারোস অ্যাসিড। এখানে দেখো একটা পারক্সি বন্ড আছে, এই যে O বন্ড আছে, হ্যাঁ, একটা এটাকে পারক্সো মনোসালফিউরিক অ্যাসিডও বলা হয়। যেহেতু পারক্সি গ্রুপ আছে, O বন্ড আছে, সিঙ্গেল বন্ড, কাজে এটা পারক্সো মনোসালফিউরিক অ্যাসিড। দেখো এই যে একটা সালফিউরিক অ্যাসিড অংশ আছে, কাজে এটাকে পারক্সো মনোসালফিউরিক অ্যাসিডও বলা হয়। এখানেও সালফার কিন্তু +6 জারণ স্তরে আছে, কেন্দ্রীয় পরমাণুটা। এটাকে বলা হয় পারক্সো ডাইসালফিউরিক অ্যাসিড। দেখো মাঝখানে পারক্সো বন্ড আছে, মাঝখানে O বন্ড আছে, মানে পারক্সো বন্ড আছে। আর ডাইসালফিউরিক অ্যাসিড বলছে কেন, দেখো এদিকে একটা
সালফিউরিক অ্যাসিড মোইটি আছে, এদিকে একটা সালফিউরিক অ্যাসিড মোইটি আছে, কাজে এটাকে বলা হয় পারক্সো ডাইসালফিউরিক অ্যাসিড, যার মলিকুলার ফর্মুলা হলো H2S2O8। এখানেও কিন্তু দুটো সালফারই +6 জারণ স্তরে আছে, +6 জারণ স্তরে আছে। তারপরে আমি চলে যাচ্ছি ওলিয়াম, যেটা তোমরা ক্লাস 10এও পেয়েছো, H2S2O7, H2S2O7। এইখানে দেখো, এখানে কিন্তু SOS, মানে দুটো সালফারের মধ্যে একটা, হ্যাঁ, অক্সিজেন বন্ড আছে, অক্সিজেন ব্রিজ আছে, SOS। এটাকে বলা হয় ওলিয়াম, তোমরা জানো, যেটাকে ধূমায়মান সালফিউরিক অ্যাসিডও বলে, ওলিয়াম H2S2O7। এটাকে জলে মেশালে কিন্তু আমরা সালফিউরিক অ্যাসিড পেয়ে যাই, এটা হলো ওলিয়াম। এখানেও কিন্তু সালফার, দুটো সালফারই +6 জারণ স্তরে আছে, ঠিক আছে। আবার সালফার সালফার সরাসরি বন্ডযুক্ত আছে, বইয়ে দেখে নেবে, ওটাও একটা অক্সি অ্যাসিড। এরকম আমি মেন 3-4টে অক্সি অ্যাসিডের স্ট্রাকচার এখানে লিখলাম, হ্যাঁ। তো এইগুলো হলো সালফারের অক্সি অ্যাসিড।